সাল ১৯৯১। ভারতের অর্থনীতি ছিল বিপর্যস্ত। দেশটি ঋণের বোঝায় চূর্ণ। ফরেন রিজার্ভস মজুদ প্রায় শেষ হয়ে এসে দাঁড়িয়েছে মাত্র $1.2 বিলিয়ন, যা কোনো ক্রমে ২ সপ্তাহের আমদানির টাকা মেটানোর জন্য পর্যাপ্ত ছিল। এক গভীর সংকটের মধ্যে দাঁড়িয়েছিল ভারত এবং এর অর্থনীতি। এমন সময় এক অপরিচিত ব্যক্তিকে অর্থমন্ত্রীর পদে নিযুক্ত করা হয়, আর তিনি ভারতকে ওই বিপর্যস্ত অবস্থা থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি বানানোর পথে পরিচালিত করেন। তিনি আর কেউ নন, ভারতের ১৪তম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, যিনি কখনো উচ্চস্বরে কথা বলেননি, কিন্তু তার কাজ ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছে নতুন দিগন্তের পথে। তিনি অর্থনীতির পট পরিবর্তন করেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতকে পরিচিত করেছে নতুন উচ্চতায়। গত ২৬শে ডিসেম্বর ডক্টর মনমোহন সিং এর মৃত্যু হয় ৯২ বছর বয়সে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাকিস্তানে জন্মগ্রহণ করা সত্ত্বেও কঠোর পরিশ্রম, সততা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মনমোহন সিং ভারত এবং সারা বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হলেন। মনমোহন সিং ১৯৩২ সালের ২৬শে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের গাহ গ্রামে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। তার পরিবার ছিল সাধারণ এক শিখ পরিবার। ছোটবেলায় তিনি মায়ের স্নেহ হারান। তার পড়াশোনার প্রতি ভীষণ উৎসাহ ছিল। দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসেন এবং ১৯৪৮ সালে অমৃতসরে সেটেল হয়ে যান। অমৃতসর হিন্দু কলেজে তিনি পড়াশোনা করেন এবং তারপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে ব্যাচেলর ডিগ্রি করার সময়ই তার প্রতিভার ঝলক দেখা যায়। তিনি পরে ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা লাভ করেন। মনমোহন সিং এর প্রথম কর্মজীবন শুরু হয় অর্থনীতিবিদ বা ইকোনমিস্ট হিসাবে। তিনি নানা জায়গায় কাজ করার পর ১৯৮২ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী থাকাকালীন। এরপর প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় ১৯৯১ সালে, যখন প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাও তাকে ভারতের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। তখন দেশ ছিল অর্থনৈতিক সংকটের মধ্যে। মনমোহন সিং অর্থমন্ত্রী হওয়ার পরে ভারতের অর্থনীতিতে আনেন যুগান্তকারী পরিবর্তন। লাইসেন্স রাজের অবসান, বেসরকারীকরণ বা প্রাইভেটাইজেশন, ইম্পোর্ট ট্যাক্স কম করে ফরেন ইনভেস্টমেন্টের সুযোগ বাড়িয়ে দেন। এই সাহসী সিদ্ধান্তগুলির ফলে ভারত ধীরে ধীরে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠে এবং বিশ্বের দ্রুত বেড়ে ওঠা অর্থনীতির মধ্যে একটি হয়ে যায়। ১৯৯৬ সালে নরসিম্হা রাওয়ের সরকার বদলে যায়। ১৯৯৮ সালে বিজেপির সরকার ক্ষমতায় আসে এবং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। তখন মনমোহন সিং অপোজিশনের লিডার হয়ে যান। ১৯৯৯ সালে তিনি দক্ষিণ দিল্লি থেকে লোকসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেনি। ২০০৪ সালে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এটি অনুমান করা হচ্ছিল যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করবে। কিন্তু সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ইউপিএ জোট জিতে যায়। দলের প্রধান নেতা হিসেবে সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু রাজনীতিতে প্রবেশ করার পর থেকেই সোনিয়া গান্ধীর ইটালির বংশমূল একটি বিতর্কিত ইস্যু হয়েছিল। কংগ্রেসের নির্বাচনী সাফল্য সত্ত্বেও সুষমা স্বরাজ এবং উমা ভারতীর মতো বিজেপি নেতারা এই বিতর্কের পুনরুত্থান করেন এবং সুষমা স্বরাজ বলেন, যদি সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হন তাহলে তিনি মাথা ন্যাড়া করে সাদা শাড়ি পরে সারা জীবন বিধবার মতো কাটাবেন। শুধু বাইরে নয়, সোনিয়া গান্ধীকে নিজের বাড়ির লোকের থেকেও মানা করা হচ্ছিল। ওয়ান লাইফ ইজ নট এনাফ বইয়ে তখনকার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার নটওয়ার সিং গান্ধী বাড়ির একটি মুহূর্ত বর্ণনা করেন, যেখানে রাহুল গান্ধী তার মাকে প্রধানমন্ত্রী হতে মানা করেন, তার বাবা রাজীব গান্ধী আর ঠাকুমা ইন্দিরা গান্ধীর হত্যার কথা উল্লেখ করেন। সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে মানা করে দেওয়ার পর মনমোহন সিং দেশের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২২শে মে ২০০৪। তার শাসনকালে ভারত পারমাণবিক চুক্তি করে আমেরিকার সাথে, যা ভারতের এনার্জি নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলে। তথ্য প্রযুক্তিতে বিপুল উন্নয়ন, কৃষি এবং শিক্ষা খাতে বিনিয়োগ, এগুলো ছিল তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। যদিও মনমোহন সিং একজন দক্ষ প্রশাসক ছিলেন, তার শাসনকালে কয়েকটি দুর্নীতির ঘটনা সামনে আসে, যেমন 2G স্পেকট্রাম কেস এবং কমনওয়েলথ গেমস স্ক্যান্ডাল কেস। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার এই আখ্যা দেওয়া সত্ত্বেও তার ১০ বছরের শাসনকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্যের সাক্ষী হয়েছে। তার সরকার কিছু ট্রান্সফরমেটিভ প্রোগ্রাম শুরু করে, যেমন রাইট টু ইনফরমেশন, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা যেটা ১০০ দিনের কাজ, দ্য রাইট টু এডুকেশন ইত্যাদি। অনেকেই মনে করেন তিনি নীরব প্রধানমন্ত্রী ছিলেন এবং কিছু ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে পারেননি, তবে তার অবদান ও দক্ষতা নিয়ে আজও কেউ সন্দেহ করেন না। ২০১৪ সালে ইউপিএ সরকার হেরে যায় এবং বিজেপির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। মনমোহন সিং একজন মানুষ যিনি প্রমাণ করেছেন যে কাজই আসল পরিচয়। তার নেতৃত্ব, দূরদর্শিতা ও বিনয় তাকে ভারতের ইতিহাসের অন্যতম সেরা প্রধানমন্ত্রী হিসেবে স্মরণীয় করে রেখেছে।
আপনি কি মনে করেন মনমোহন সিং এর নেতৃত্ব ভারতের উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ছিল? কমেন্টসে অবশ্যই জানাবেন। আপনি যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।